পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুক্রবার, সেই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে হবে। এর কোনো ব্যতিক্রম আছে? আমার কিন্তু সেটা মনে হয় না। প্রথম ম্যাচের যে বেস্ট 11 সেখান থেকে বদল করারও কোনো মানে আছে বলে এই মুহূর্তে আমি মনে করছি না। বাংলাদেশ যে ডমিনেটিং পারফরমেন্সটা দেখিয়েছে, যেভাবে নাহিদ রানা, যেভাবে তানজিদ তামিম খেলেছেন, পারফর্ম করেছেন, পাকিস্তানকে তাদের বাংলাদেশের এগেনস্টে সবচেয়ে কম রানে অল আউট করে দিয়ে বাংলাদেশ এমন কিছুই করেছে যে আসলে বাংলাদেশের দুর্বলতা কোথায় এটা এখন বলতে গেলেও না কয়েকবার চিন্তা করতে হবে, কিন্তু দুর্বলতা রয়েছে। যেমন আমি খুব সিম্পলি একটা কথা বলি, তানজিদ আমি একটা ক্যাচ মিস করেছিলাম, আমরা সেটা মেমালুম ভুলে গেছি। এই ক্যাচগুলো বিভিন্ন সময় বাংলাদেশকে ভুগিয়েছে। পাকিস্তানে যে 114 করেছে বলে এগুলো আমরা ভুলে গেছি, কিন্তু ভুলই। পাকিস্তান যদি শুধু 14 রানে অল আউট হইতো তাও এটা ভুল। ব্যাটিং, আমি বারবার একটা কথা বলেছি যে বাংলাদেশ সবশেষ 9 ওয়ানডেতে মাত্র 2 বার 50 ওভার ব্যাট করতে পারছে। এটা কোনোভাবেই ভালো সাইন না। বাংলাদেশের ব্যাটারদের এই পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে হবে। 114 রান চেস করতে গিয়ে 15 ওভার 1 বলে খেলা শেষ করেছেন, ফ্যান্টাস্টিক। এর মধ্যেও সাইফ রান পানি। সাইফ কিন্তু বেশ অনেক দিন ধরেই অফ ফর্মে রয়েছেন, বেশ অনেক দিন ধরে। তানজিদ তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন, কিন্তু একটা কথা প্রায়ই ঘুরে ফিরে বলা হয় যে তানজিদ তামিম চেস করার সময় যদি টার্গেটটা ছোট হয় তিনি রীতিমতো বিধ্বংসী হয়ে যান, কিন্তু বড় টার্গেটের এগেনস্টে খেলতে নামলে তানজিদ তামিম সাদা বলের ক্রিকেটে বেশিরভাগ সময় ফ্লপ করেন। তামিমকে যদি সুযোগ আসে এই সিরিজেই সেটা প্রমাণ করতে হবে যে আমরা যখন বলি যে না তিনি বড় স্কোর চেস করতে গিয়ে ফেল করছেন সেটা ভুল, তাকে বড় স্কোর করতে হবে। নাজমুল হোসেন শান্ত 35 বলে 33 বলে 27 করে আউট হওয়া যাবে না শান্ত। এই 33 বলটাকে 100 বল পর্যন্ত নিয়ে যেতে হবে, 100 বলে 100 করতে হবে সুযোগ পাওয়া মাত্র। এটা আপনি শান্ত নিজেও জানেন, কিন্তু এটা করতে গিয়ে আমরা দিনের পর দিন ব্যর্থ হচ্ছি। বাংলাদেশের মিডল অর্ডার পুরোপুরি আনটেস্টেড যেন না থাকে এই সিরিজে। লিটন মিডল অর্ডার নতুন রোল, আফিফ অনেক দিন পর দলে ব্যাক করেছেন, তারা আসলে ঠিক কী রোল প্লে করেন। 7 নম্বরে মিরাজ, দায়িত্ব যখন সামনে আসবে, কুইক রান তোলার প্রয়োজন যদি আসে, সেটা দ্বিতীয় তৃতীয় যে কোনো ম্যাচেই কিভাবে রিয়্যাক্ট করেন, কিভাবে পারফর্ম করেন, এগুলো আমরা দেখতে চাইবো, ডেফিনেটলি দেখতে চাইবো, কেননা এগুলোই হচ্ছে মূল কাজ। সো বাংলাদেশ সেকেন্ড ওয়ানডেতে আগে ব্যাট করবে পরে ব্যাট করবে সেটা তো আমরা জানি না। যখন যাই করুক বাংলাদেশের ব্যাটারদের যার যার পজিশন থেকে যে সুযোগটা পাবেন, যে ধরনের সুযোগ পাবেন কাজে লাগাতে হবে এবং প্রুফ করতে হবে যে না বাংলাদেশের ব্যাটাররা কিংবা ব্যাটিং ইউনিট আস্তে আস্তে শেপের মধ্যে আসছে। বোলার বা বোলিং ইউনিট, নাহিদ রানা ফার্স্ট ম্যাচে যা করেছেন সেকেন্ড ম্যাচেও তিনি সেটা করবেন এটা এক্সপেক্ট করতেই পারি না। তারপরে এক্সপেকটেশনস থাকবে যে ধরনের পেসে, যে ধরনের অ্যাগ্রেশন নিয়ে, যে ধরনের প্ল্যানে, যে ধরনের বেসিক বোলিংটা তিনি করেছেন সেটাই বা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। মুস্তাফিজ তাসকিন তাদের কাছ থেকে একই রকম এক্সপেক্টেড। মিরাজকে বলবো সুযোগ যদি থাকে অন্যদের একটু বোলিং টোলিং করানোর চেষ্টা করেন, সুযোগ বুঝে শুধু নিজে 10 ওভার করে যান না, কেননা রিশাদকে দরকার হবে। রিশাদ আপনার উইকেট টেকার বোলার। আর নেক্সট ম্যাচেও দেখতে চাইবো যে ওরকম পরিস্থিতিতে অ্যাকচুয়ালি সবসময় পাকিস্তান দল ঠিক এরকম করেই ভেঙে পড়বে এটা এক্সপেক্ট করে তার মাঠে নামা যাবে না, বরং পাকিস্তান দল ভালো ক্রিকেট খেলবে, পাকিস্তান দল বাংলাদেশকে টাফ টাইম দেবে, এটা মাথায় নিয়েই নামতে হবে। সো ওই সময় কেউ একজন হয়তো এক্সপেন্সিভ হয়ে যাবেন, হতে পারে নাহিদ রানা নেক্সট ম্যাচে এক্সপেন্সিভ হয়ে গেছেন, তখন তিনি কিভাবে কামব্যাক করেন, কিভাবে প্ল্যান এ থেকে বি থেকে সি বা অন্য কোনোভাবে এক্সিকিউট করেন, এই ব্যাপারগুলো দেখতে চাইবো। বাট অ্যাবাভ এভরিথিং বটম লাইন হচ্ছে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে হবে, এবং দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গেলে পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করাটা খুব কঠিন কোনো কাজ হবার কথা না।